মঞ্চে আসার পরেই মূলত তিনি দেশবাসীর উদ্দেশ্যে এবং বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এটি বক্তব্য রাখবেন। শুধুমাত্র আজকে তারেক রহমানই বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পরে এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা চিকিৎসাধীন রয়েছেন। সেখানে গিয়ে তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এবং চিকিৎসার খোঁজ খবর নেবেন এবং মায়ের কাছে সময় কাটাবেন। পরবর্তীতে তিনি চলে যাবেন গুলশানের ফিরোজাতে, যেখানে তিনি থাকবেন এবং আগামীকাল এবং তার পরের দিনও কিন্তু তারেক রহমানের বেশ কিছু কর্মসূচি রয়েছে। মাঝখানে তারেক রহমানের বক্তব্য যাতে গণমাধ্যমে প্রচারিত এবং প্রকাশিত না হয় সে কারণে বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে তিনি ভার্চুয়ালি যোগাযোগ রেখেছেন বিএনপি নেতাকর্মীদের সাথে। তিনি বিএনপি নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন, বিভিন্ন সময়ে দিক নির্দেশনা দিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে 2009 সালে দলের একটি সম্মেলন হয়, সেই সম্মেলনে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। পরবর্তীতে 2018 সালে দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। এর পরবর্তীতে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় বিএনপি এবং ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট নির্বাচিত হন, যেটি 1991 সালে। এছাড়া আরও উল্লেখ করা হয়েছে যে তারেক রহমান বগুড়ায় তৃণমূল থেকে নেতা নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করেছিলেন, যেখানে বিএনপি শাখার একজন নির্বাহী সদস্য ছিলেন তারেক রহমান। 1993 সালে বগুড়া জেলা ইউনিটে তিনি একটি সম্মেলনের আয়োজন করেন, যেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। বগুড়ায় সফল সম্মেলনের পর তিনি অন্যান্য জেলা ইউনিটকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করতে উৎসাহিত করেন। এছাড়া বিএনপির ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে যে 2001 সালে নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের সমস্যা এবং সুশাসনের উপর গবেষণা করার জন্য ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠা করেন। সেখানে বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও তিনি আলোচনা করেন। তার প্রচেষ্টায় 2001 সালে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে বলে কিন্তু দলীয় ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। তো একটি বিষয়, এখানে বিএনপি যেসব নেতাকর্মী উপস্থিত রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমান দেশে ফিরে এসেছেন, এর ফলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে বলে তারা প্রত্যাশা করছেন। একই সাথে যে গণতন্ত্র, সেই গণতন্ত্র সুসংহত হবে বলে কিন্তু বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। আরেকটি বিষয় যে মানবাধিকার এবং আইনের শাসন, যেটি বিগত সময়ে কিন্তু ভুলণ্ঠিত হয়েছিল বলে দাবি করছেন বিএনপি নেতারা। তো সেই ক্ষেত্রে মানবাধিকার এবং আইনের শাসন তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে বলে বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। আপনাকে আরেকটি জানিয়ে রাখি রাশেদ, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বগুড়া 6 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমান। এরই মধ্যে তার পক্ষে বগুড়া 6 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং হয়তোবা তিনি প্রচার প্রচারণা চালাবেন। 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে বিএনপির পক্ষে প্রচার প্রচারণা চালাবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে কর্মসূচি শেষ হবার পরে আগামীকাল বাদ জুমা তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং তার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে যাবেন। সেখানে তিনি মাজার জিয়ারত করবেন। পরবর্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং সেখানে 71-এ যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া 27শে ডিসেম্বর তার কিছু কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে উসমান হাদি, যিনি নিহত হয়েছেন, গুলিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার যে কবর রয়েছে তিনি সে কবর জিয়ারত করবেন। পরবর্তীতে নির্বাচন কমিশনে যাবেন ভোটার হওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা তিনি সম্পন্ন করবেন। পরবর্তীতে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন সেই আহতদের সাথেও কিন্তু তিনি সাক্ষাৎ করবেন। তো মূলত এটি হচ্ছে মূলত এখন পর্যন্ত তার 3 দিনের কর্মসূচি। হয়তোবা কিছুক্ষণের মধ্যে তারেক রহমান যে সংবর্ধনা মঞ্চ রয়েছে সে মঞ্চে এসে উপস্থিত হবেন। এরই মধ্যে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, যেসব দল অংশ নিয়েছিল সেই সব দলের শীর্ষ নেতারা এরই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। তারাও এখানে এসেছেন। তারেক আমাদের সহকর্মী শেকিন প্রিন্স কথা বলছিলেন এবং ওনারা আমাদের সহকর্মীরা এক একজন যে যে পয়েন্টে অবস্থান করছেন সেখান থেকে আসলে খুব বেশি পর্যন্ত দৃষ্টি